অনেক ক্ষেত্রেই আঞ্চলিক দলগুলি তারা বিশেষ করে দক্ষিণপন্থী দলগুলি, অবশ্যই তৃণমূল কংগ্রেস তার মধ্যে একটি দল, যারা এটাকে খুব মানে সচেতন ভাবে প্রতিষ্ঠা করছে। তার কারণ হচ্ছে যে তাদের সেই অর্থে ভারতবর্ষের নাগরিক, গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের জন্য কোনো সংকল্প বা রাজনীতি তাদের নেই। ফলে তারা একটা এমন রাজনীতি তৈরি করছে, মডেল যারা তৈরি করছে, যেটা আমি আগেও দু একবার বলেছি যে আপনি খেলাটা ডাঙ্গুলি হোক, ক্যারাম বোর্ড হোক, দাবা হোক থেকে ক্রিকেট কি ফুটবল, তারা মাঠে নামলে রাগবি খেলতে শুরু করবে। এই যে সিস্টেম, এই সিস্টেমটা তারা তৈরি করছে যে আমার কন্ডিশনে তোমাকে খেলতে হবে এবং আমি এই সুবিধাগুলো দেব। আমি নরেন্দ্র মোদীর একটি কথা নিয়ে আরেকটু কথা কখনো বলা হলো না, সেটি হচ্ছে যে দুটি বিষয়। একটা হচ্ছে অশোকবাবু বলছিলেন যে তৃণমূলের ইস্তাহার ওয়েবসাইটে নেই। এবারে তৃণমূলের ইস্তাহার নিয়ে সবচেয়ে আলোচনার বিষয়টি হচ্ছে এই প্রথম ইস্তাহারটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেননি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেননি। একটা দল তার জাতীয় নির্বাচনে করছে, তার চেয়ারপারসন এবং তার জেনারেল সেক্রেটারি, তারা দুজন কেউই এটাতে উপস্থিত ছিলেন না। রাজনীতি থেকে এবং সরকার থেকে রিটায়ার করা, অসুস্থতার কারণে অবসরে চলে যাওয়া অমিত মিত্রকে হাজির করা হয় এটাতে। এখান থেকে বোঝা যায় যে এই দেওয়া হওয়ার রাজনীতিটাতে তারা এত বেশি ডিপেন্ড করেন যে ওই লিখিত অঙ্গীকার পত্রে কি লেখা হবে এবং সেটা কে রিলিজ করবে, এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ বলাই হচ্ছে যে দিদির সংকল্প, অর্থাৎ মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে যা বলছেন তার থেকে তৃণমূলের সংকল্পপত্র বা ইশতেহার কখনো বড় হতে পারে না। এটাই তো রাজনীতির সবচেয়ে বড় দিদির শপথ, এটাই তো রাজনীতির সবচেয়ে বড় সংকট। তৃতীয় যে বিষয়টি আমি বলবো যে তৃণমূলের সঙ্গে এই বিজেপি বা মোদী যে তাদের যে রাজনৈতিক সংস্কৃতির যে মানে সম্পৃক্ততা বা মানে কি বলবো, মানে একটা অভিন্ন বা চরিত্র ফুটে উঠছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী একটা কথা বলছেন কদিন ধরে যে এ তো ট্রেলার হ্যাঁ ট্রেলার, অর্থাৎ 10 বছর উনি যা বলেছে সব বাকি আছে, আরো অনেক বড় কিছু। এখন এটা অনেকটা লটারির টিকিট কাটার মতন, আপনি কি করবেন সেটাই তো আপনি নির্বাচনে বলবেন। উনি বলছেন যে আমি যা এতদিন করেছি বা বিজেপির ঘোষণাপত্রে যা আছে সেগুলো তো এতদিন যা করেছে সেগুলোই আছে, যেগুলো সব ট্রেলার, এটা আসল কাজ নেই, আমার আসল কাজ এখনো বাকি। এখন আসল কাজ বাকি বলে একটা স্বপ্ন তৈরি করে একটা লোক ভোট চাইছেন। দুর্ভাগ্যবশত ভারতবর্ষের রাজনীতির মান এখন এই জায়গায় গেছে যে কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না যে নরেন্দ্র মোদী ভোট পাবেন না। কারণ নরেন্দ্র মোদী নিশ্চিত যে এইরকম একটি মায়া জাল তৈরি করেই তিনি ভোট জোগাড় করতে পারবেন। আমরা তো দেখতেই পাচ্ছি যে তিনি কিভাবে মৌলিক ইস্যুগুলো থেকে সরিয়ে এবং একটা খুব তাৎপর্যপূর্ণ যে 10 বছর শাসন করা একটি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু উন্নয়নের থেকে এখন রামের কথা বেশি বলছেন। যদি আমরা গত 5-7 দিনে তার বক্তৃতার দেখি, তাহলে কিন্তু সেই রাম ভরসা, অর্থাৎ উনি এই যে প্রতিনিয়ত রাহুল গান্ধীকে অ্যাটাক করছেন, অর্থাৎ উনি বলছেন আমি রাম পুজো করি, তোমাকেও করতে হবে, তুমি কেন রাম মন্দির দেখতে যাবে না? আমি সমুদ্রে ডুব দিয়ে শ্রীকৃষ্ণের ভূমিতে গিয়ে স্নান করে এলাম, তুমি কেন সেদিন ওইখানে করছিলে? অমুক দিন তুমি কেন মাংস খাচ্ছিলে, ওই দিন তুমি কেন মাছ খাচ্ছিলে? এই যে নিজের কন্ডিশন চাপিয়ে দেওয়া, এগুলোই তো রাজনীতিতে সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে। এটাই তো আমি বলছি যে ন্যায়ের সংকট, অর্থাৎ যা আমি মনে করি তাই তোমার দিয়ে করতে হবে। উনি আজকেও বলেছেন যে কংগ্রেসের যুবরাজ আর সমাজবাদী পার্টির যুবরাজ তারা রাম মন্দিরকে অবজ্ঞা করেছে, নিমন্ত্রণ পেয়ে যায়নি। এটা কিন্তু গত কয়েকদিন ধরে উনি বলছেন। যেটা থেকে আমার মনে হয় যে ভোট যত এগোচ্ছে, হয়তো ওরাও টের পাচ্ছেন যে এই মায়াজাল বিস্তার আরো মানে নিপুণ ভাবে করতে না পারলে 400 কেন মানে ধারে কাছে পৌঁছানো কঠিন হবে। বিশেষ করে আমি গত 5-7 দিন ধরে ফলো করছি, আমার পেশাগত কারণে তুমি জানো যে আমাকে রোজই এই জিনিসগুলো দেখতে হয়। তাতে কিন্তু এই নতুন কথাগুলো এখন খুব বেশি করে আসছে। সেটা হচ্ছে যে ওই মানে নতুন বোতলে পুরনো মদের মতন আবার তিনি এখন কিন্তু অনেক নতুন করে হিন্দুত্বের জাগরণ তৈরি করছেন। তো এই যে কন্ডিশন তৈরি করা, এইটা আমি বলবো যে মোদী এই ব্যাপারে চ্যাম্পিয়ন, অর্থাৎ তিনি তার মধ্যে করে কন্ডিশন তৈরি করে দিচ্ছেন। অমল, তুমি যা বললে তার জের ধরে একটা কথাই বলবো যে বিশেষ করে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হওয়াটা নিঃসন্দেহে, আমি বহু উত্তরপ্রদেশের নির্বাচন কভার করেছি, তুমিও করেছো, নিঃসন্দেহে বিজেপির পক্ষে যথেষ্ট চিন্তার কারণ হয়েছে এবং তার জন্যই
ওই রাম ভরসা বললে না, রাম ভরসাটা আমি তো ছোটবেলা একটা জায়গায় বড় হয়েছি কলকাতায়, যেখানে প্রচুর কসমোপলিটন এলাকা ছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান মিশনারিরা খুব কাছাকাছি জায়গায় থাকতেন। বিরাট খ্রিস্টান বস্তি ছিল। আহ, ভৌগোলিক অর্থে বিহারিরা থাকতেন। জাতিগত অর্থে যাদবরা থাকতেন। বিরাট খাটাল ছিল ওখানে। রাম ভরসা মনে ছিল যে আর মানুষের কিছু করার নেই, এবার বৃষ্টি হলে হলো, না হলে না হলো। রাম ভরসা, রাম ভরসাটা সেই অর্থে ব্যবহার হতো কিন্তু ওই অঞ্চলে তখনকার আমি শুনতাম যে রাম ভরসা মানে হচ্ছে আর মানুষের কিছু করার নেই, এবার যা হয় হবে আর কি। আর রাম যদি ভরসা হয় তাহলে এত বছর 10 বছরের কাজের লেপ্রসা তো উঠবেই এবং উঠছে।